ডিয়ার ভিউয়ার্স, গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের টেট বাধ্যতামূলক রায় আসার পর সমস্ত শিক্ষক মহলে একটা উদ্বিগ্নতা ধরা পড়েছে। আর এই উদ্বিগ্নতা যে একটা বড় রকমের ইম্প্যাক্ট শিক্ষা ব্যবস্থায় ফেলতে চলেছে বা ফেলছে, সেটা হচ্ছে যে সেটার সব থেকে ভাগিদার হচ্ছে ছাত্রছাত্রীরা। কারণ ছাত্রছাত্রীদের কাছে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সেখানে শিক্ষক শিক্ষিকারা যদি চিন্তিত থাকেন, উদ্বিগ্ন থাকেন, তাতে তাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাঘাত ঘটবে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমি আবার একবার সেই জাজমেন্টটাই 1 সেপ্টেম্বরের যে জাজমেন্ট হয়েছিল সেই জাজমেন্টটা আরও একবার রিভিজিট করব এবং সেখানে সুপ্রিম কোর্টের কি ভিউজ ছিল এবং যারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছিলেন যে সমস্ত পার্টিজ, তাদের কি বক্তব্য ছিল, সেই জায়গাগুলোকে আরেকবার অ্যানালিসিস করব। এখানে আপনারা খুঁজে পাবেন কিছু অসঙ্গতিপূর্ণ যুক্তিকে যেন মহাযুক্তি হিসাবে খাড়া করা হয়েছে এবং যেন একটা গুরুগম্ভীর যুক্তিপূর্ণ আলোচনা চলেছে। কিন্তু আমার মতে এই যুক্তিগুলো একেবারেই ভিত্তিহীন। কিছু নোটিফিকেশন, কিছু লেটারকে যদি ফলো আপ করা যায়, এনসিটি যেহেতু একাডেমিক অথরিটি স্ট্যাচুটরি বডি, এমএইচআরডি স্ট্যাচুটরি বডি, তাদের লেটার, তাদের নোটিফিকেশানসগুলোকে যদি ভালোভাবে অ্যানালিসিস করা যায়, তাহলে যে যুক্তিগুলোকে মহাযুক্তি হিসেবে খাড়া করা হচ্ছে সেগুলোকে যেন মনে হবে কোনো যুক্তিই নয়। তবে তার আগে এই রায়কে চ্যালেঞ্জের জন্য যোগ্য মোট 10টি যুক্তিকে খাড়া করেছি, যেগুলো সমস্ত শিক্ষককুলকেই সাহায্য করতে পারে বলে আমার মনে হয় এবং সেগুলোকে আমি তাদের প্রবলতার মাত্রা অনুযায়ী সাজিয়ে পেশ করব আজ আপনাদের সামনে। তাই এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সমস্ত লিগ্যাল পয়েন্টসগুলি অবশ্যই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আজকে যতগুলি লিগ্যাল পয়েন্টস সাজিয়েছি, যে 10টি, সবগুলোই কিন্তু বিস্তারিতভাবে আমি আমার এর আগের ভিডিওতে আলোচনা করেছি এবং এর প্রত্যেকটি লিগ্যাল পয়েন্টসের নাম্বারিং অনুযায়ী আমি ডেসক্রিপশানে আমার এর ভিডিওর লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি। আপনারা ওখানে গিয়ে এই বিস্তারিত বক্তব্যগুলি শুনতে পারেন। প্রথমেই আসি আমরা পয়েন্ট নম্বর 10 নম্বর পয়েন্টে রেখেছি আর্টিকেল 311, যা সিভিল পোস্টকে, সিভিল সার্ভিসকে প্রোটেক্টের কথা বলে। কনস্টিটিউশনের এই আর্টিকেলটি ডিসমিসাল, রিমুভাল বা রিডাকশন করার ক্ষেত্রে বিশেষ কিছু বাঁধাধরা নিয়মের কথা বলেছে। সেই নিয়ে আলোচনাও করেছি সেই ভিডিওতে, আপনারা গিয়ে দেখতে পারেন। তবে স্ট্রেংথ অনুসারে, মানে এর যুক্তির প্রাবল্যতা অনুসারে এটিকে অনেক কম স্ট্রেংথ হিসাবে রেখেছি। এটিকে স্ট্রেংথ 1 স্টার দিয়েছি। এবার আসি 9 নম্বর যুক্তি কি। এই যুক্তিটি হচ্ছে একটি জাজমেন্ট যেখানে বলা হয়েছে যে জাজমেন্ট ক্যান নট বি মেড বিয়ন্ড দ্য ইস্যু। যে ইস্যু নিয়ে জাজমেন্টটা শুরু হয়েছে বা জাজমেন্টে যে ইস্যুজ নিয়ে পার্টিজরা এসেছে জাজমেন্ট পেতে, কেবলমাত্র সেই ইস্যুজগুলোতেই জাজমেন্ট দিতে হবে। এইটি স্ট্রেংথ রেখেছি 2 স্টার। 2 স্টার দিয়েছি কারণ গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট হয়েছিল সেখানে জাস্টিসরা একটা জায়গায় টেনেছেন যে উই আর টু ফাইন্ড 2 কানেক্টেড ইস্যুজ। এই কথাটা বলেছেন, কিন্তু কতটা কানেক্টেড সেটা যুক্তির ব্যাপার। তো যেহেতু তারা বলেই দিয়েছেন 2 কানেক্টেড ইস্যুজ, তাই সেই জায়গাটার মাথায় রেখে আমি এটিকে 2 স্টার দিয়েছি। এবার আসি নম্বর 8 লিগ্যাল পয়েন্টে। এটাও একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেখানে বলা হয়েছিল টার্মিনেশন আফটার 8 ইয়ার্স হচ্ছে আনজাস্টিফাইড। এটা নিয়েও ভিডিও আমি করেছি, বিস্তারিত বলেছি, সেখানে লিঙ্কে গিয়ে আপনারা দেখতে পারেন। এটিকে 2 স্টার দিয়েছি। এটিকে 2 স্টার দেওয়ার কারণ হচ্ছে এই যে জাজমেন্টটি হয়েছিল সেখানে স্পষ্ট লেখা ছিল এটাকে এক্সাম্পল হিসাবে অ্যাকসেপ্ট করা যাবে না। আর দ্বিতীয়ত এটি একটি স্পেশাল কেস, স্পেশাল রিক্রুটমেন্টের ক্ষেত্রেই বলা হয়েছিল। এবারে আসি আমরা 7 নম্বর পয়েন্টে। এটি একটি এমএইচআরডির জারি করা রিল্যাক্সেশন নোটিফিকেশন, যেটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে দেওয়া হয়েছিল, আরও বিভিন্ন স্টেটকে হয়তো দেওয়া হয়েছিল, তবে এই নোটিফিকেশনটি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু কোনো টেটের উল্লেখই ছিল না। এটা দেওয়া হয়েছিল 1 এপ্রিল 2015 সালে। এটিরও বিস্তারিত বিবরণ আপনারা ওই ভিডিওর লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। এটিকে আমি 3 স্টার দিয়েছি। এর প্রাবল্যতার মাত্রা অনুসারে 3 স্টার পাওয়ার যোগ্য,
কারণ এটি হচ্ছে সরকারি একটি নোটিফিকেশান MHRDর, এবং সেখানে তারা উল্লেখ করছে মিনিমাম একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশানস, সেখানে কিন্তু টেটের কথা বলা হচ্ছে না। এটা কিন্তু বলা উচিত ছিল স্টেটকে যে টেটটার ব্যবস্থা বা অ্যারেঞ্জ করুন, কিন্তু টেটের কথা কোনো ক্ষেত্রেই বলা হয়নি। এরপর আসি আমরা পয়েন্ট নম্বর 6-এ। এটি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সেখানেও কিন্তু কেবলমাত্র প্রফেশনাল কোয়ালিফিকেশনটি অ্যাকোয়ার করতে বলা হয়েছিল, টেটের কোনো কথা বলা ছিল না। তাই টিচার্সদের যে টেট করতে হবে সেই জায়গাটা কিন্তু কোনোভাবেই টিচার্সদের জানানো হয়নি। এটা নিয়েও আমি বিস্তারিত বলেছি, তো এটিকে আমি 4 স্টার দিচ্ছি। এরপর আসি আমরা 5 নম্বর পয়েন্টে। এটি ত্রিপুরা হাইকোর্টে কিন্তু টেট কেসের একটি জাজমেন্ট। সেই জাজমেন্টের একেবারে কনক্লুশনে কোর্ট বলে দিয়েছে যে টেট প্রয়োজন নেই। এই যে ক্লাসিফাইড গ্রুপ অফ টিচার্স আর নট রিকোয়ার্ড অ্যান্ড ক্যান নট বি ইনসিস্টেড আপন টু কোয়ালিফাই টেট, মানে স্টেটও কিন্তু ইনসিস্ট করতে পারবে না টেট কোয়ালিফাই করার জন্য। এটা কিন্তু হাইকোর্টের একটা জাজমেন্ট, তাই এর প্রাবল্যতা বেশি হওয়া উচিত। তাই একে আমি 5 স্টার দিচ্ছি। এই যুক্তিটা খুবই গ্রহণযোগ্য এক যুক্তি হতে পারে। এবারে আমি আসি 4 নম্বর পয়েন্টে। এটাও একটি হাইকোর্টের জাজমেন্ট, ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্ট, যেখানে টেট 2012 পরীক্ষাটিকে ক্যান্সেল করার কথা বলা হচ্ছিল। সেই অ্যাপিল নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেই অ্যাপিল শোনা হয়নি। টেট পরীক্ষাটা যেটা নেওয়া হয়েছিল সেটা দাবি করা হচ্ছিল যে পরীক্ষাটি এনসিটির গাইডলাইন্স মেনে নেওয়া হয়নি এবং কিছু প্রশ্নও ভুল ছিল, কিন্তু কোর্ট সে কথা শুনেনি। এবং সেক্ষেত্রে কোর্টে যে রায় হয়েছিল সেই রায়তে যে কথাটা বলা হয়েছিল, দেখুন, যে ইট উড কজ এ সিরিয়াস ডিসরাপশন অ্যান্ড ইট উড বি অপোজ টু পাবলিক ইন্টারেস্ট। তাই এটিও একটি গুরুত্বপূর্ণ নথি, যা হাইকোর্টের ভিউজ ছিল তখন, সেটিও তুলে ধরা উচিত। তাই এটিকে আমি 5 স্টার দিচ্ছি। এবারে আসি 3 নম্বর পয়েন্টে। এনসিটি নিজে সাবমিশন দিয়েছে। এই এনসিটি তাদের সাবমিশনে বলেছে যে এ পারসন হু ইজ অলরেডি অ্যাপয়েন্টেড অ্যাজ এ টিচার ইজ নট রিকোয়ার্ড টু আন্ডারটেক টেট। এই কথাটি কোর্টে দাঁড়িয়ে এনসিটির লার্নেড কাউন্সিল তিনি বলছেন, এবং তিনি এটাও দাবি করেছেন যে এই সাবমিশন এনসিটির তরফ থেকেই করা হচ্ছে। এটা নিয়েও যে ভিডিওটি করেছে, এটি একটি মারাত্মক জাজমেন্ট ছিল এবং মারাত্মক হচ্ছে এর লজিক আছে। এনসিটির কাছে এখন আর কোনো প্রকার জানার দরকার নেই বা তাদের কাছে অ্যাপিল করারই দরকার নেই যে আপনারা কোর্টে দাঁড়িয়ে এটা বলুন। তাদের সেই সময়কার যে স্বীকারোক্তি সেটাই সাফিসিয়েন্ট প্রুভ করতে যে তারা নিজেরাই বলেছিল যে টেট করার, অ্যাপয়েন্টেড হয়ে যাওয়া টিচারদের টেট করার দরকার নেই। তাই এটিকে আমি 5 স্টার দিচ্ছি। এটা 5 স্টার থেকে আরও বেশি স্টার পাওয়ার যোগ্য এই যুক্তিটা। এবারে আমরা আসি 2 নম্বর পয়েন্টে। এইখানে দেখুন MHRDর লেটার দিয়েছিল। MHRD যে লেটার দিয়েছিল সেটি হচ্ছে 3 আগস্ট। এটি কিন্তু জাজমেন্টে রেফার হয়েছে, এটা নিয়েও আমি ভিডিও করেছি। সেখানে দেখুন তারাও কিন্তু টেটের কথা বলেনি, তারা মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যাকোয়ার করার কথা বলেছেন। এখানে সব জায়গাতেই ট্রেনিংয়ের কথা বলা হয়েছে। তাই এই যুক্তিটাও একটা মারাত্মক যুক্তি, এটিকেও আমি 5 স্টার দিচ্ছি। এবারে আসি একেবারে নম্বর 1 পয়েন্ট। এটা দেখুন সুপ্রিম কোর্টের জাজমেন্ট। সেখানে বলা হয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর বিং প্লেসড ইন দ্য সিলেক্ট লিস্ট notified at the commencement of the recruitment process cannot be changed midway through the recruitment process unless the extant rules so permit। তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা মিডওয়েতে চেঞ্জ করা যায় না বা যাবে না, এটাও একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল। এটা 5 জাজেসের বেঞ্চের জাজমেন্ট। তাই শিক্ষকদের এই কেসটা, মানে নন মাইনরিটি ইনস্টিটিউশনে টেট ম্যান্ডেটরির যে কেসটা, সেটা কিন্তু লার্জার বেঞ্চ, মানে অ্যাটলিস্ট 5 জাজেসের বেঞ্চেই যাওয়া উচিত। কারণ সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে এবং সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াকে মিডওয়েতে চেঞ্জ করা যায় না। এবার এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া,
মানে টেটটা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া না কোয়ালিফিকেশান, এটা নিয়ে একটা বাদ বিবাদ কিন্তু এই জাজমেন্টে হয়েছে। এবং সেখানে আমি আপনাদের দেখাবো যে জাজমেন্টের জাজেসরা টেটটাকে কি হিসাবে ট্রিট করেছেন। তাই এই কোর্টের এই জাজমেন্টটি মারাত্মক যুক্তিপূর্ণ হবে এবং এই জাজমেন্টটিকে বেস করেই দাবি করা যেতে পারে যে অ্যাটলিস্ট এই নন মাইনরিটি ইনস্টিটিউশনের টেটটা যে লাগু হবে সেটাও অ্যাটলিস্ট 5 জাজেসের বেঞ্চে যাওয়া উচিত। আমরা একটু চলে আসি সেই জাজমেন্ট কপিতে। এখানে দেখুন, ইন আওয়ার ভিউ দেয়ার লাইজ নো ডিফারেন্স অ্যাজ সাচ বিটুইন কোয়ালিফিকেশান অ্যান্ড এলিজিবিলিটি। মানে এটা নিয়ে কনভারসেশন হয়েছে যে টেটটা একটা এলিজিবিলিটি, জাস্ট মিয়ার একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, না এটা একটা মিনিমাম কোয়ালিফিকেশান। তো সেখানে জাজেসরা বলছেন দেয়ার লাইজ নো ডিফারেন্স বিটুইন কোয়ালিফিকেশান অ্যান্ড এলিজিবিলিটি। যদি সেইটাই হয়, তাই হয়, তাহলে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিডওয়েতে চেঞ্জ করা যায় না। এবারে একটু আসি যে এই জাজমেন্ট কপিতে টেটের প্রয়োজনীয়তা সম্পর্কে কি বলা হয়েছে। সেখানে উদ্ধৃত করা হয়েছে এনসিটির একটা নোটিফিকেশান। 11 ফেব্রুয়ারি 2011 এনসিটি একটা নোটিফিকেশানে জানিয়েছিল যে টেটটা কেন প্রয়োজন বা কেন যুক্তিযুক্ত। সেখানে তারা দাবি করেছে যে দ্য রেশনাল ফর ইনক্লুডিং দ্য টেট অ্যাজ এ মিনিমাম কোয়ালিফিকেশান ফর এ পারসন টু বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার ইজ এজ আন্ডার। 3টি পয়েন্ট এখানে উদ্ধৃত করা হয়েছে, মানে 3টি পয়েন্টই কিন্তু এনসিটি বলেছিল তাদের নোটিফিকেশনে। কি? ইট উড ব্রিং ন্যাশনাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড বেঞ্চমার্ক অফ টিচার কোয়ালিটি ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। যারা অলরেডি রিক্রুটমেন্ট হয়ে টিচার হয়ে গেছেন, সেখানে কি করে আবার রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে এই ন্যাশনাল স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক সেট করা যাবে? আসল উদ্দেশ্যটা তো যারা নতুন রিক্রুটমেন্ট হবে, নতুন রিক্রুটেড টিচারদের জন্য, নতুন অ্যাপয়েন্টেড টিচারদের জন্যই এটা বেঞ্চমার্কটা সেট করার কথা বলা হচ্ছে। এটুকু অন্তত ইন্টেন্ট তো বোঝা উচিত। ইট উড ইন্ডিউস টিচার এডুকেশন ইনস্টিটিউশনস অ্যান্ড স্টুডেন্টস ফ্রম দিজ ইনস্টিটিউশনস টু ফার্দার ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স স্ট্যান্ডার্ডস। তো এখানে তো টিচার এডুকেশন ইনস্টিটিউশনস থেকে টিচাররা অলরেডি পাস করে চলে এসছেন, তারা এতদিন টিচিং করাচ্ছেন। তো সেখানে এটাকে ইমপ্লয় করার কি যৌক্তিকতা আছে? ইট উড সেন্ড এ পজিটিভ সিগন্যাল টু অল স্টেক হোল্ডার্স দ্যাট দ্য গভর্নমেন্ট লেজ স্পেশাল এমফেসিস অন টিচার কোয়ালিটি। তো টিচার কোয়ালিটি স্পেশাল এমফেসিস করতে চাইছে, সেটা হচ্ছে এই টেট, কেবলমাত্র টেট দিয়ে দিলেই টিচার কোয়ালিটি ইমপ্রুভ হয়ে যাবে। এটা কোন যুক্তি? সেটা আপনারাই বিচার করুন, বিবেচনা করুন। এবারে আসি যেটা নিয়ে বেশ তর্ক বিতর্ক হয়েছে, যে অ্যাপয়েন্টমেন্ট। এই যে অ্যাপয়েন্টমেন্ট মানে কি, অ্যাপয়েন্টমেন্ট বলতে কি বোঝাচ্ছে, এখানে কিন্তু সেটা নিয়ে বাদ বিবাদ হয়েছে। ইট ওয়াজ কন্টেন্ডেড দ্যাট দ্য টার্ম অ্যাপয়েন্টমেন্ট ইউজড ইন সেকশন 23 অফ দ্য আরটি অ্যাক্ট উড মিন অনলি দ্য ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার অ্যান্ড নট অ্যাপয়েন্টমেন্ট by promotion. Accordingly, the minimum qualifications laid down by the council for appointment of teacher can only relate to initial appointment of such teacher and not an appointment by promotion. Therefore, it was argued that the TET is not a mandatory requirement for promotion. We find ourselves in disagreement with this proposition. In legal parlance, the term appointment means not only initial appointment but also covers appointment by promotion among others. এবং সেখানে বলতে গিয়ে একটা জাজমেন্টকে উদ্ধৃত করেছেন। সেখানে বলা হয়েছে দেয়ার ইজ নো ডিসপিউট দ্যাট অ্যাপয়েন্টমেন্ট অর রিক্রুটমেন্ট, এবং সেই জাজমেন্টে ইন্টারনাল সোর্স অফ অ্যাপয়েন্টমেন্ট আর অ্যাপয়েন্টমেন্টের এক্সটার্নাল সোর্স দুটি আলোচনা করা হয়েছে। তাই যদি হয়, তাহলে এলাহাবাদ কোর্টে যখন এনসিটি দাঁড়িয়ে বলেছিল যে এটা টেট দিতে হবে না যারা ইন সার্ভিস টিচার্স, সেখানে তাহলে তারা কেন বলেছিল, সেই যুক্তিটাকেও কিন্তু এখানে তুলে ধরা উচিত। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এমএইচআরডিও কিন্তু যখন লাস্ট চান্স দিয়েছিল, এইখানে এমএইচআরডি দেখুন লাস্ট চান্স দিয়েছিল বিভিন্ন ডিআর সেক্রেটারিজ, লেটার ফরওয়ার্ড করা হয়েছে বিভিন্ন স্টেট সেক্রেটারিজকে। তাহলে সেখানে তারা লাস্ট চান্স দিচ্ছেন, তারা সেখানে টেটের কথা উল্লেখ করেননি, উল্লেখ করছেন মিনিমাম প্রফেশনাল কোয়ালিফিকেশনস। এবং সেখানে বারবার কথাটা উঠে এসছে ট্রেনিং অফ আনট্রেন্ড ইন সার্ভিস, ট্রেনিং অফ অল সাচ আনট্রেন্ড টিচার্স। তাহলে
তাদের এই নোটিশ, এই লেটার্সগুলোতে কেন এটা বিবেচিত হয়নি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা কোর্টের কাছেও গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা উচিত। এবার আসি কোর্টের একটা জাজমেন্টের একটা পোর্শনে, পার্ট আইতে আসি। দেখুন, টিচার্স রোল ইন ইম্পার্টিং কোয়ালিটি এডুকেশন। অবভিয়াসলি আপনারা স্বীকার করছেন যে কোয়ালিটি এডুকেশনে টিচার্সদের রোল মারাত্মক ভূমিকা গ্রহণ করে। আপনারা যদি স্বীকার করে থাকেন তাহলে এটা খুবই সাধুবাদযোগ্য। দেশের একটা সর্বোচ্চ কোর্ট যেখানে স্বীকার করছে কোয়ালিটি অফ টিচার্স, কোয়ালিটি এডুকেশনে কোয়ালিটি অফ টিচার্স বা টিচার্সদের রোল একটা বিশাল ভূমিকা পালন করছে। ওকে, কিন্তু সেখানের প্রতিটি ছত্রে আপনারা কোথাও কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা উল্লেখ করেননি বা টেটের কথা উল্লেখ করেননি। কি উল্লেখ করেছেন? ইম্পর্টেন্স অফ ট্রেনিংয়ের কথা উল্লেখ করেছেন, ইম্পর্টেন্স অফ ট্রেনিং ইনস্টিটিউটসের কথা উল্লেখ করেছেন। টিচার্স ইজ দ্য ইঞ্জিন অফ দ্য এডুকেশনাল সিস্টেম। গুড টু হিয়ার ইট, বাট এখানে সব জায়গায় ট্রেনিং অফ টিচার্স, কোয়ালিটি ট্রেনিং হ্যাজ টু বি কোয়ালিটেটিভ, ট্রেন্ড টিচার্স আর রিকোয়ার্ড। তাহলে আপনারাও বিশ্বাস করছেন যে ট্রেনিংটাই কিন্তু মেন ফ্যাক্টর। একজন টিচার্স হতে গেলে একজন টিচারের যেটি মেন দরকার সেটা হচ্ছে প্রপার ট্রেনিং। হি ইজ টু বি ফুললি ওয়েল ট্রেন্ড টু টিচ দেয়ার স্টুডেন্টস। তাই যদি হয় সেখানে ট্রেনিংয়ের উপর জোর দেওয়া উচিত। এবং এই ট্রেনিং যখন টিচাররা করেছেন, সেটা বিএড হোক বা ডিএলএড হোক, তারা 1 বছর বা 2 বছরের কোর্স করেছেন, সেটা এনসিটির গাইডলাইন্স মেনে করেছেন, তারপরে তাদেরকে পরীক্ষায় বসতে হয়েছে। এই ট্রেনিং নেওয়ার পরে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাস করেছেন, সেই সার্টিফিকেট হাতে পেয়েছেন, তারপরেই কিন্তু এই ট্রেনিং কোয়ালিফিকেশনটা প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসেবে গ্র্যান্ট হয়েছে। অর্থাৎ ট্রেনিংয়েরও অ্যাসেসমেন্ট হয়েছে, ট্রেনিংয়ের পরীক্ষা হয়েছে। কিন্তু এনসিটি এটা ছাড়াও আরেকটা এলিজিবিলিটি টেস্ট, যেটা স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক হিসাবে প্যান ইন্ডিয়া বেসিসে মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করার জন্য বলছেন। তারা এটিকে যে কারণে মিনিমাম কোয়ালিফিকেশন হিসাবে ট্রিট করতে বলছেন, তার যে 3টি যুক্তি দেখিয়েছেন, সেই যুক্তিতেও কোনোভাবেই টেটটা যে একটা বিশাল আহামরি জিনিস এমনটাও ধরা পড়ে না। টেট এমন আহামরি কিছু নয়, এমন কিছু বুদ্ধিদীপ্ত আবিষ্কার নয়, এবং এটা কোনো পাওয়ারফুল টুল নয় এডুকেশন সিস্টেমে। এটা বিশাল কিছু পাওয়ারফুল টুল যে এটা একটা বিরাট পরিবর্তন এনে দেবে এমন প্রমাণিত হয়নি। তাহলে সেই টেটটাকে আঁকড়ে ধরে এমন একটা রায়, যে রায় হওয়ার ফলে টোটাল এডুকেশন সিস্টেমে একটা ভোলাটিলিটি তৈরি হচ্ছে, সিরিয়াস ডিসরাপশন হচ্ছে, যেখানে ক্যালকাটা হাইকোর্টের একটা রায়তেও এটা উল্লেখ করা হয়েছে যে সিরিয়াস ডিসরাপশন হয়ে যাবে। যেখানে মাত্র টিচারের সংখ্যা ছিল 17,000 টিচার, যারা 30 লক্ষ পরীক্ষা দিয়েছিলেন, 17,000 টিচার টেট পাস করে নিয়োগ হয়েছিলেন। সেখানে তাহলে পাসের পার্সেন্টেজের হার কত? আজকে যে রায়টা হয়েছে সেই রায়টা একবার রিভিজিট করা উচিত, ভেবে দেখা উচিত যে টোটাল যদি এখন 40 থেকে 50 লক্ষ টিচার হয়, তাহলে সেই টিচারকে যদি টেটে বসতে বলা হয়, ভেবে দেখুন যে পাসের অ্যাভারেজ পার্সেন্টেজের হারকে যদি আমরা পুট করে দিই, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি, কতজন টিচার টেট পাস করে বেঁচে থাকবেন? বাকি সবাই ঘরে বসে যাবেন। এটাই তো অঙ্কের নিয়ম। অ্যাসেসমেন্ট একটা ব্যাপার আলাদা, আর পরীক্ষা সিস্টেম একটা আলাদা। তাহলে টোটাল একটা সিরিয়াস ডিসরাপশন কিন্তু তৈরি হতে চলেছে। এটা কিন্তু ভেবে দেখা হয়নি, বরং এটা করতে পারতেন আপনারা, একটা অ্যাসেসমেন্টের ব্যবস্থা করতে বলতে পারতেন, এনসিটিকে একটা ভাবনা চিন্তা করতে বলতে পারতেন যে এটা নিয়ে কি করা যেতে পারে। আপনারা ভাবুন, এই মুহূর্তে 2টি জিনিস দাঁড়িয়ে আছে। একটা কিন্তু সিরিয়াস ডিসরাপশন হতে পারে, টোটাল এডুকেশন সিস্টেমে সিরিয়াস ডিসরাপশন হবে, বিরাট ব্যাঘাত ঘটবে। এটা ফিল করা উচিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে ভাবতে দেওয়া উচিত ছিল যে আপনারা এনসিটি, দ্য একাডেমিক অথরিটি, আপনারা ভাবুন যে এই টেটের প্যারালাল কিছু এমন করা যায় কিনা যেখানে এক্সিস্টিং টিচারদের জন্য একটা ব্যবস্থা থাকে। আমি একেবারে টেট থেকে বেরিয়ে আসার জন্য আমি কোনো যুক্তি সাজাচ্ছি না। এটাই লজিক্যাল। সোশ্যাল এডুকেশন সিস্টেমকেও ঠিক রাখা হবে, টিচার্সদের পার্টটাও দেখা হবে। এটাই হচ্ছে জাজমেন্টের একটা ভালো বা গুড পয়েন্ট। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।